আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পবিত্র মাহে রমজান আমাদের একদম দোরগোড়ায় চলে এসেছে। আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে। তো আমি জানি ইতিমধ্যে আপনারা সবাই কিছু না কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন, তবে আমি আমার মতন করে নিজস্ব আমার যে প্রয়োজনগুলা সেগুলো কি আমি প্রস্তুতি নিয়ে রাখলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হয়তো আমার এই প্রস্তুতিগুলো দেখে হয়তো আপনাদেরও কোনো না কোনো কিছু হয়তো হয়ে যেতে পারে যে হ্যাঁ, এটা প্রস্তুতি নিয়ে রাখলে ভালো হয়, বা আমার কোনো একটা টিপস বা ট্রিক্স হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো চলেন শুরু করা যাক। প্রথম যেই প্রস্তুতিটা আমি নিয়ে রাখছি, এবার প্রথম এটা করতেছি, আগে কখনোই করিনি। তো সেটা হচ্ছে পাকোড়া মিক্স। আমি এখানে একটা শুকনো বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ হচ্ছে বেসন। আর এই বেসনটা হচ্ছে ছোলার যে বেসনটা সেটা। বেসনের ভেতরে কিন্তু অনেক রকমের বেসন হয়, মানে কয়েক রকমের ডাল আছে, সেই ডালগুলার ভেতরে সব থেকে ভালো যে বেসন সেটা হচ্ছে ছোলার বেসন। তো আমি সেটাই নিয়ে নিয়েছি 2 কাপ। আর এখন দিয়ে দিলাম আমি হচ্ছে 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে 1 চা চামচ লবণ। লবণটা আমি 1 চা চামচ দিলাম, পরে বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যাবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আমার এই মরিচের গুঁড়াতে প্রচণ্ড পরিমাণে ঝাল, এই জন্য আমি 1 চা চামচ দিলাম। পরে লাগলে আবার অ্যাড করা যাবে যখন আমি পাকোড়া বানাবো তখন। এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের একটু কম পাপরিকা পাউডার। এটা অপশনাল, আপনাদের বাসায় থাকলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। আর এটা হচ্ছে ধনিয়া যে গুঁড়াটা সেটা, ওটাও দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ। সবগুলা দিয়ে সুন্দর করে এই মিক্সিংটা করে নিতে হবে। আর আপনাদের মনে হতে পারে যে আমি এই বেসনের মানে যে পাকোড়া মিক্সটা বানাচ্ছি, বেসন দিলাম, বেসনের ভিতরে আবার কর্নফ্লাওয়ার কেন দিতে গেলাম। আসলে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু যে কোনো পাকোড়া বানান না কেন সেটা কিন্তু অনেক ক্রিস্পি হবে, এবং এটা ভেজে রাখার পরেও অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আর রোজার মাসে কিন্তু আমরা নানান রকম ইফতার খেতেই পছন্দ করি। তো দেখা যায় প্রতিদিন একই রকম একঘেয়েমি ইফতার ভালো লাগে না। তো এই ধরনের পাকোড়া মিক্স যদি বাসায় বানায় রাখেন, ইফতারের টেবিলে কিন্তু পাকোড়া অনেক বেশি জনপ্রিয়। তো নানান রকমের পাকোড়াই তো হয়, আলু দিয়ে পাকোড়া হয়, তারপর বিভিন্ন সবজি দিয়ে পাকোড়া হয়, এমনকি চিকেনের যে কিউব সেটা দিয়েও কিন্তু সুন্দর করে পাকোড়া বানানো যায়। তো এই ধরনের পাকোড়া মিক্স যদি আপনারা বাসায় বানিয়ে রাখেন, এতে কিন্তু আর কোনো কিছু মানে মেশানোর কোনো ঝামেলা নেই। জাস্ট বয়ম থেকে বের করবেন, আর যেটা দিয়ে পাকোড়া বানাবেন সেটার ভিতরে একটুখানি মিক্সড করে নিলেই কিন্তু সুন্দর পাকোড়া হয়ে যাবে। আমি জানি না এই টিপস কার কার ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর পাকোড়া মিক্সটা বানানো হয়ে গেলে আমি দেখতেই পেরেছেন কত সুন্দর একটা কাচের জার নিয়েছি। কাচের জারের ভিতরে আমি সুন্দর করে পাকোড়া মিক্সটা ভরে নিলাম। আর কাচের জারটা নিলে মানে যখন নিবেন তখন খেয়াল রাখবেন অবশ্যই যেন কাচের জারটা একদম শুকনো থাকে। তা না হলে কোনোভাবে যদি একটু পানি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু টেম্পারেচার যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি সুন্দর একটা লেবেল লাগিয়ে দিলাম, এটা আমার হাতেই লেখা। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়ে এসে যে স্টিকারগুলো পাওয়া যায় সেটাতেও করতে পারেন। আমি বাসায় আমার মতন করে নিয়েছি। হয়ে গেল অতি সহজেই পাকোড়া মিক্স। এরপরে আমি চলে এসেছি এখানে হচ্ছে আরেকটা মশলা নিয়ে। তো এটা হচ্ছে আমি কাবাব মশলা বানাবো। তো কাবাব মশলা বানানোর জন্য আমি প্রথমেই দেখাই দিলাম, সেটা হচ্ছে জয়ত্রী নিয়েছি, আর এটা হচ্ছে জায়ফল। তো কাবাব মশলা বানাবো, জয়ত্রী আর জায়ফল থাকবে না সেটা তো হয় না। তো জয়ত্রী, জায়ফল, এটা হচ্ছে দারুচিনি, আর নিয়েছে হচ্ছে ছোট যে এলাচটা সেটা। আপনাদের বাসায় যদি বড় এলাচ থাকে সেটাও অ্যাড করতে পারেন, আমার বাসায় ছিল না তার জন্য আমি দেই নাই, এতে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা কিন্তু একটু পিছনে লেজ মতন থাকে, সেটাই হচ্ছে কাবাব চিনি। আর দেখতেই পাচ্ছেন নিয়েছে হচ্ছে কিছুটা লবঙ্গ। আর আমি এখন অ্যাড করে দিলাম হচ্ছে স্টার অ্যানিস যেটা সেটা, আর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। সেই সাথে এই সাদা সাদা যেই মশলাটা দেখতে পাচ্ছেন গোল গোল, এটা হচ্ছে শামরিচ। এটাকে অনেকেই সাদা গোলমরিচ বলে, আসলে কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে শামরিচ। এই মশলাগুলো আর সাথে নিয়েছি কিছুটা ধনিয়া। দ্যাটস ইট, আর কোনো কিছুই নিতে হবে না। সবগুলা মশলা নিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি।
আপনারা চাইলে একটু ড্রাই রোস্ট করে নিতে পারেন একটা শুকনা ফ্রাই প্যানে, কিন্তু আমি হচ্ছে বিরিয়ানি মশলা তারপরে কাবাব মশলা এগুলা এখন আর হচ্ছে আমি ড্রাই রোস্ট করি না, কারণ এইগুলো যদি অরিজিনাল একটা অথেন্টিক ফ্লেভার পেতে চান তাহলে ড্রাই রোস্ট না করাই ভালো। তো তার জন্য আমি হচ্ছে মানে ড্রাই রোস্ট না করেই সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘরে তৈরি হয়ে গেল খুবই সুন্দর কাবাব মশলা। আর এই কাবাব মশলা যদি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না। বাইরের মশলা তো স্বাস্থ্যসম্মত নাই, সেই সাথে দেখা যায় যে কোন মশলা কতটুকু থাকে না থাকে, মানে আমরা তো আমাদের কাজের ভয়ের জন্য বাইরে থেকে কিনে নিয়ে আসি, কিন্তু অরিজিনাল হচ্ছে বাসায় যদি তৈরি করে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে মানে ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন বাইরের মশলা আর ঘরের মশলা। তো কাবাব মশলাটা হয়ে গেল। রোজার সময় কাবাব মশলা কিন্তু অনেক উপকারী। এটা করে রাখলে আপনারা যে কোনো কাবাব তারপরে হচ্ছে যা কিছু মাংসের আইটেম করবেন তাতে যদি দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন কত মজা। আর এখন আমি নিয়ে এসেছি পাকোড়া মিক্সের যে মশলাটা সেটা তৈরি করার জন্য। তো এখানে আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচেরও বেশি হচ্ছে ধনিয়া, আর দিয়েছি 1 টেবিল চামচ জিরা, আর এখানে আমি লাল মরিচ দিয়ে দিচ্ছি 3টা, কারণ লাল মরিচেও আমার অনেক মানে পরিমাণ ঝাল, এই জন্য আমি 3টা দিচ্ছি, যেহেতু আমি পরে আরও গুঁড়া মরিচ অ্যাড করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ, এটা কিন্তু কাবাব চিনি না, এটা হচ্ছে সিম্পল যে গোলমরিচ সেটা। আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি জুইন যেটা বলে সেটা। এই জুইনটা আমি খুবই কম নিয়েছি, মানে 1 চা চামচও পুরো হবে না বা 1 চা চামচ এরকম। তো পাকোড়া মিক্স মশলার ভিতরে আজওয়াইনটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো সবগুলা মশলা এখন আমি একটু ফ্রাইং প্যানের ভিতরে নিয়ে একেবারে লো হিটে করে হালকা করে ভেজে নিব। সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন, কারণ সুন্দর একটা অ্যারোমা বের হবে সারা ঘরে, এত সুন্দর একটা গন্ধ বের হবে যা বলার বাইরে। তখন চুলাটা বন্ধ করে দিবেন। চুলাটা বন্ধ করে মশলাটা যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আর এই পাকোড়া মশলা কিন্তু ঘরে থাকলে অনেক উপকার। এই যে আমি যে পাকোড়া মিক্সটা বানালাম, আপনারা বলতে পারেন পাকোড়া মিক্স বানালাম আবার পাকোড়া মশলা কেন বানাচ্ছি। পাকোড়া মিক্স ওইটা তো আলাদা, আর পাকোড়া মশলা যেটা এটা যদি বানায় রাখেন তাহলে আলুর চপ থেকে শুরু করে নিয়ে যে কোনো, বা দেখা যায় যে আপনি যদি কোনো পাকোড়া মিক্সের ভেতরেও যদি আপনার, আমি তো কম পরিমাণে বানিয়েছি পাকোড়া মিক্স, আপনি যদি পরবর্তীতে আরও পাকোড়া মানে বানাতে হয় তখন দেখা যায় পাকোড়া মিক্স যদি শেষ হয়ে যায়, আপনি পাকোড়া মশলা ঘরে থাকলে যে কোনো পাকোড়া বানালে এটা হচ্ছে মিক্সড করে দিতে পারবেন। তো আমি এখন মশলাটা সুন্দর করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এটা কিন্তু মানে শুধু যে এইটুকুই মশলা এতটুকুই না, এর ভিতরে আরও অনেকগুলো মশলাই অ্যাড করা হবে। তো আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মশলাটা ব্লেন্ড হয়ে গেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল সারা বাসায়। আর এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া যেটা, সেটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। সব কিছু দিয়ে আমি এখন এই মশলাটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু যা যা মশলা ছিল আমি সবগুলো মিক্সড করে ফেলেছি, আর কোনো মশলা মিক্সড করা নাই। এখন এটা সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে একটা সুন্দর কাচের জারে ভরে রাখতে হবে। আর আপনারা সবসময় যেই জারেই রাখেন না কেন খেয়াল রাখবেন অবশ্যই যেন জারটা শুকনা থাকে। এই ধরনের পাকোড়া মশলা তারপরে হচ্ছে পাকোড়া মিক্স এগুলো যদি বাসায় করা থাকে রমজান মাসের কাজ কিন্তু একেবারেই হালকা হয়ে যায়। দেখা যায় যে অনেক ব্যস্ততার সময় জাস্ট হাতের কাছে এগুলো গোছানো থাকলে নিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় ইফতার। আর যারা বাহিরে বের হন, বাহিরের কাজও করতে হয়, বাসার কাজও করতে হয়, তাদের জন্য তো আরও অনেক উপকার। তো আমি বলবো এই মশলাগুলো বাসায় তৈরি করে রাখেন, এগুলো কোনো ঝামেলার কিছু না, একেবারেই খুব ইজিভাবে তৈরি করা যায় এবং খুব বেশি সময়ও লাগে না। তাই জন্য একেবারে হাতের কাছে যেহেতু সময় নেই আর মাত্র কয়েকটা দিন, আপনারা কিন্তু এগুলো তৈরি করে বাসায় রেখে দিতে পারেন। আমি আবারও একটা ট্যাগে নাম লিখে রাখলাম, যেহেতু অনেকগুলা মশলাই বাসায় করা থাকবে তো এতে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে কোনটা কি মশলা, তার জন্য এভাবে লেবেল লাগিয়ে রাখলে আরও সহজ হয়ে যায়। তো পাকোড়া মশলা রেডি।
আশা করি আপনাদের এই টিপস এবং ট্রিক্সগুলো কাজে লাগবে এবং আপনারা এই শেষ মুহূর্তে এসেও মাত্র 1 থেকে 1.5 ঘন্টার হাতে থাকলেই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন। এবার এখানে দেখছেন নিয়েছি হচ্ছে রসুন, এখানে প্রায় 1 কেজিরও বেশি রসুন আছে। আমি রসুনগুলো সবগুলা হচ্ছে ছাড়িয়ে নিয়ে এগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করব। আসলে রমজান মাসের সবথেকে উপকারী জিনিস হচ্ছে মশলা। ফ্রিজে যদি মশলা প্রপারভাবে সব কিছু গুছিয়ে রাখা থাকে তাহলে দেখবেন রান্না বান্না সব কিছু আরও সহজ হয়ে যায়, আর এগুলো তো আমরা সবাই জানি। তো আমি সেই রসুনটাই হচ্ছে ছাড়িয়ে নিয়েছি, আর এই রসুনটা এখন হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি হচ্ছে স্টোর করব। আমি এই মশলা আমি জানি যে 1 মাস যাবে না, তারপর হচ্ছে আমি হয়তো শেষের দিকে এসে আমার আবার করতে হবে, তো সেটা করে নেওয়া যাবে। তো আমি এখন হচ্ছে রসুন ব্লেন্ড করে নিচ্ছি, সেই সাথে আদা জিরা গুঁড়া সব কিছু আপনারা করে নিতে পারেন। এছাড়া আর যে যে মশলা খান সেগুলোও করতে পারেন। আসলে এইগুলো ছোট ছোট জিনিসগুলো দেখানোর অর্থ হচ্ছে অনেকেই আছে যারা এখনও করে ওঠেনি, হয়তো ভাবছেন করবেন, করতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না। অনেকে আছে এই ধরনের ব্লগগুলো দেখলে ইন্সপায়ার হন এবং সাথে সাথে করে ফেলতে পারেন। তো তাদের জন্যই এই ব্লগগুলো দেওয়া। আর আসলে আমি হচ্ছে আমার নিজের জন্যই এগুলো সব গুছিয়ে রাখতেছি, তাই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এবার আমার হচ্ছে এই ব্লগগুলো আরও আগে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লাস্ট 1 সপ্তাহ আমি হচ্ছে এত বেশি বিজি ছিলাম জবে, তার জন্য আসলে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। আর আমি কিছু স্ন্যাক্স আইটেমও করব, তো আমি দেখি শেয়ার করতে পারি কিনা, যদি শেয়ার করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি চিন্তা করেছিলাম যে আমি অন্তত 1 সপ্তাহ আগে এই ব্লগগুলো শেষ করব, কিন্তু আমি সময় পাই নাই। তো যাই হোক, শেষমেশ আমি হচ্ছে যেভাবে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। এই যে দেখেন মশলা হচ্ছে রসুন যে বাটাটা সেটা কমপ্লিট হয়ে গেল। অনেকেই আছে ওই যে আইস কিউবে হচ্ছে মশলা জমায় রেখে আস্তে আস্তে করে ছাড়ায় আবার ওটা হচ্ছে ডিপ করেন। ওইটা আমি আসলে কখনো করি না, এক একজনের পছন্দ এক এক রকম। আপনারা চাইলে ওইটাও করে নিতে পারেন যদি সহজ মনে করেন। এরপর আমি নিয়েছি হচ্ছে আদাটাও অনেক ইম্পর্টেন্ট। রমজান মাসে কিন্তু আদা রসুন এই 2টা মশলাই অনেক বেশি লাগে। তো আমি এখন আদা নিয়ে নিচ্ছি। আদাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এখন সুন্দর করে ক্লিন করে ধুয়ে কুচায় নিয়েছি প্রথমে, তারপরে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি জানি না আপনাদের ব্লগ আজকে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, একটা লাইক করে দিবেন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে, যারা যারা এখনও দেখতেছেন ভিডিও এখনও লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি ভালো লাগে আর নেক্সট ব্লগগুলোও ইনশাল্লাহ আমি রমজানের ব্লগগুলাই শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আদাও আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন কিন্তু আমার কাজ অনেকটাই একেবারেই হালকা হয়ে গেছে। এছাড়াও আরও খুঁটিনাটি অনেক রকমেরই কাজ আছে যেগুলো আপনারা গুছিয়ে রাখতে পারেন। আমার আরেকটা সবথেকে প্রিয় কাজ হচ্ছে পেঁয়াজ কুচি করে, অনেকগুলো পেঁয়াজ কুচি করে আমি হচ্ছে ডিপ করে রাখি। এগুলো আমি আগের ব্লগগুলোতে দেখিয়েছি, তো আমি সেটাও করব। তা এগুলো এত কিছু দেখালে ব্লগ বড় হয়ে যাবে, এই জন্য আমি আজকে আর শেয়ার করলাম না। আপনারা চাইলে হচ্ছে পেঁয়াজ অনেকগুলা কুচি করে ডিপে রেখে দিতে পারেন, জাস্ট রান্নার সময় নামিয়ে ব্যবহার করলেই হয়ে যাবে। এটাতেও কিন্তু কাজ অনেকটা হালকা হয়ে যায়, আমি সেটাও করি। আদাও ব্লেন্ড করা কমপ্লিট। তো এই তো এইভাবেই আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি এবারের মতন। আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।